অপশন ডাউন করে দিলাম। ওকে ওকে দেখো, তোমাদের যে টপিকগুলো তোমরা বলছিলা, দুইটা টপিক বলছিলা, যেটা হলো তোমাদের জাল পাসপোর্ট শনাক্তকরণ কিভাবে হয় বা জাল টাকা কিভাবে শনাক্ত করা হয় সেটা নিয়ে আলোচনা করতে বলছিলা। আর একটা হলো তোমাদের সময়নীয় প্রভাব। সময়নীয় প্রভাবটা আসলে অনেক বড়, ঠিক আছে, ওইটা আমি পরে আলোচনা করতেছি। আগে দেখো জাল পাসপোর্ট বা ইউভি দিয়ে কিভাবে জাল পাসপোর্ট শনাক্ত করা হয় সেটা একটু খেয়াল করো। আচ্ছা, ইউভি আমরা জানি একটা আহ, যেটা বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমাদের যে 7টা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে তার মধ্যে একটা ইউভি দৃশ্যমান আলো কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে আমরা কি বুঝি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মানে কি? যেটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এমন একটা তরঙ্গ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে কোনো মিডিয়ামের প্রয়োজন পড়ে না, মানে কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। যেমন আলোর কথাই চিন্তা করো, সেই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে, কত স্তর বা এমনও স্তর আছে যেগুলো একদম শূন্য, কিচ্ছু নাই, সেই স্তরেও কিন্তু আলো পৌঁছায় যায়। ঠিক আছে, কিন্তু তুমি যদি শূন্য মাধ্যমে যে কথা বলো, তোমার শব্দ তরঙ্গ কিন্তু অন্য কেউ শুনতে পাইবে না। কেন? কারণ শব্দ যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন পড়ে, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন পড়ে না। কি কি আছে? রেডিও তরঙ্গ আছে, ইউভি আছে, আইআর আছে, দৃশ্যমান আলো আছে, তারপরে গামা আছে, এক্স রে আছে, এগুলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন এই 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে আছে, এই 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে আমরা কিভাবে আলাদা করব? তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি হিসাব করে। যদি এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেহেতু এটা একটা তরঙ্গ, তরঙ্গের অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। ঠিক আছে, তরঙ্গ জানি আমরা, একটা তরঙ্গের একটা কি থাকে? তরঙ্গ দৈর্ঘ্য থাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তোমরা সবাই একটু মিউট করো, ঠিক আছে? মিউট করে ঢোকা যায়, আচ্ছা ঠিক আছে। যাই হোক, এখন দেখো, তো যদি কোনো তরঙ্গের, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের মধ্যে হয়, তাইলে ওই তরঙ্গটাকে আমরা বলবো ইউভি তরঙ্গ। ঠিক আছে, যদি কোনো তরঙ্গের 10 থেকে 380-র মধ্যে থাকলেই হবে তার তরঙ্গ। মানে যদি ধরো তোমার একটা তরঙ্গ পাইছো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাইছো, যার তরঙ্গ দৈর্ঘ্য ধরো 150 ন্যানোমিটার, তাইলে ওইটাকে বলবো আমরা ইউভি তরঙ্গ। কেন? কারণ তার দেখো ইউভি তরঙ্গের রেঞ্জের মধ্যে আছে, এই জন্য এটাকে আমরা বলবো ইউভি তরঙ্গ। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, আহ 6টা কিভাবে হইলো? ও একজনের মেবি 2টা আছে, ঠিক আছে। মানে ইউভি তরঙ্গ, তাহলে আমরা ইউভি তরঙ্গ বলবো, তখন তাকে যদি 150 ন্যানোমিটার হয় তখন তাকে আমরা ইউভি তরঙ্গ বলবো, 200 হলেও ইউভি তরঙ্গ হবে। কারণ 10 থেকে 380-র মধ্যে থাকলে তাকে আমরা বলবো কি? ইউভি তরঙ্গ। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে ইউভি তরঙ্গ দিয়ে আমরা কিভাবে একটা টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করবো সেটা একটু খেয়াল করো। এখন কোন জাল টাকা বা পাসপোর্টের মধ্যে, কথাগুলো ভালো মতো শোনো, এখানে চিত্র বলতে তেমন কিছুই নেই। ঠিক আছে, এই যে এখানে একটা জিনিস দেখাইতেছি, আমরা আগে আমরা বর্ণালী সম্পর্কে একটু তোমাদের আইডিয়া, আমি আমি বিশেষ করে মানে বিলিভ করি যে তোমাদের আইডিয়া আছে বর্ণালী সম্পর্কে, বা বর্ণালী কিভাবে দেয়, বা তোমরা কিভাবে আলোর প্রতিফলক দেখো। ঠিক আছে, ধরো একটা পরমাণুতে, আমরা একটা পরমাণুতে ধরো, এই যে ধরো, এই যে নিচেই দেখো, খেয়াল করো, এই যে চিত্রটাই খেয়াল করো, এই যে দাগগুলা দেখতেছো, সোজা সোজা যে আড়াআড়ি ভাবে যে 3টা দাগ দিছি, এই 3টা দাগ ধরো এক একটা শক্তি স্তর। ঠিক আছে, এখানে একদম নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, এটার শক্তি সবচেয়ে কম। আমরা জানি কক্ষপথের নাম্বার যত বাড়তে থাকে তার শক্তিও কি থাকে তত বাড়তে থাকে। ঠিক আছে, ধরো ইলেকট্রনটা এখন নিম্ন শক্তি স্তরে আছে। ওকে, এখন খেয়াল করো, ধরো ইলেকট্রনটা কিছু এনার্জি পাইলো। ওকে, ইলেকট্রনটা কিছু এনার্জি পাইলো কোথাও থেকে, একটা এনার্জি পাইলো। এখন আমরা জানি ইলেকট্রন যদি এনার্জি পেয়ে যায় তাহলে সে এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে কি করে? সে তার আর কম শক্তি স্তরে থাকে না, সে কি যায়, যেহেতু তার কাছে এখন এনার্জি আছে, সে কি চাইবে? উপরের শক্তি স্তরে চলে যেতে। ধরো সে লাফ দিয়ে 3 নম্বর শক্তি স্তরে চলে আসছে। এখন সে কিছু শক্তি, এই যে 1 থেকে 3-এ যাইতে তাকে কিছু এনার্জি শোষণ করতে হয়েছে,
মানে সে যে এনার্জি গুলো পাইছিল সেটা তাকে ইলেকট্রনটাকে শোষণ করতে হয়েছে। এখন যেই এনার্জিটা সে শোষণ করে, এখন সেই এনার্জিটাতে আর যেমনে তেমনি শোষণ করতে পারবে না, কিছু একটা রূপে তাকে শোষণ করতে হবে। সেই এনার্জিটাকে সে কি কি আকারে শোষণ করে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে শোষণ করে। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে শোষণ করে। তখন সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা যেই শক্তি বা শোষণ করে, সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য যদি ধরো 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। আমরা জানি 380 থেকে 780 ন্যানোমিটার হলো দৃশ্যমান আলো। মানে বিভিন্ন বর্ণ সে দেখতে পাবে। মানে শোষণ করতেছে যে এনার্জিটা, সেই এনার্জিটাকে সে বিভিন্ন বর্ণে দেখতে পাবে। কারণ সে এনার্জিটার তরঙ্গ দৈর্ঘ্য হয় কত? 380 থেকে 780 ন্যানোমিটার। এটা থেকে ভালোভাবে বোঝা যায় আরো বিকিরণের টাইমে। ধরো ইলেকট্রনটা এনার্জি গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে গেছে। এখন আমরা জানি ধরো কোনো একটা বস্তুকে যদি গরম করে রাইখা দাও, সেটা অবশ্যই কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে। মানে যতটুকু গরম হয়েছিল কেন? কারণ সে তাপ শক্তি গ্রহণ করছিল। কিন্তু সেই তাপ শক্তিটা সে নিজের মধ্যে রাখতে পারে না। সে কি করে দেয়? সেটাকে আবার কি করে? পরিবেশে ছেড়ে দেয়। তাহলে ইলেকট্রনটা যেহেতু এনার্জিটা গ্রহণ করে এখানে আসছে, কিছুক্ষণ পরেই সেই এনার্জিটা কি করে দিবে? আবার ছেড়ে দিবে। ছেড়ে দিলে সে আবার যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসবে। এই যে সে যেই শক্তিটা সে ছেড়ে দিল, শক্তিটা কি রূপে ছেড়ে দিল? সেটা সেই শক্তিটা ইলেকট্রন থেকে একটা তরঙ্গ আকারে, যেরকম একটা ঢেউ ঢেউ তরঙ্গ আকারে বের হয়ে যায়। সেই তরঙ্গটা কিরকম তরঙ্গ হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়। সেই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য সাপোজ ধরো দৃশ্যমান আলোর মধ্যে পড়ে, মানে তার তরঙ্গ দৈর্ঘ্য ধরো 500 ন্যানোমিটার। তাইলে ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটাকে সে সবুজ দেখবে। বা ধরো তোমার সেই তরঙ্গটার মানে ধরো তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য ধরো 390 ন্যানোমিটার, তাইলে সেই তরঙ্গটাকে সে বেগুনি বর্ণে দেখবো আর কি। কারণ আমরা জানি বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 420। আমার অনেকটা খেয়াল নাই, তোমরা একটু দেখো ভালো মতো। হয়তো রেঞ্জটা ওই যে বিগ বায়োর ওইভাবে দিয়ে তোমরা রেঞ্জটা মুখস্থ করবা। তাইলে আসলে কাহিনীটা কি? যে এনার্জিটা সে ছেড়ে দিতেছে, সেই এনার্জিটা হলো কি আকারে বের হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বের হয়। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য ধরো যদি 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়, তাইলে সেটাকে আমরা বিভিন্ন বর্ণে দেখতে পাই আমরা। ধরো কখনো সবুজ, কখনো আসমানি, এরকম কিছু বর্ণে আমরা কি করতে পাই? এটাকে কি করতে পারি? দেখতে পাই। তাইলে ইউভির কাহিনীটা কি? ধরো একটা নোট আছে, একটা 500 টাকার একটা নোট। 500 টাকার একটা নোটের মধ্যে কিছু 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 কি থাকে? ফসফর নামক এক ধরনের পদার্থ দেওয়া থাকে। আমরা ফসফরের পরিচয় একটু পরে দেখতেছি। ফসফর নামক এক ধরনের পদার্থের কিছু দাগ দেওয়া থাকে। মানে কিছু দাগ, মানে এবড়ো খেবড়ো কিছু দাগ দেওয়া থাকে। ঠিক আছে? ওই দাগ, ওই দাগের মধ্যে কি থাকে? ফসফর থাকে। এখন ফসফরটা কি আর কি? ফসফরের বৈশিষ্ট্যটা কি? সে কি করতে পারে? 280 থেকে 375 ন্যানোমিটারের তরঙ্গ শোষণ করতে পারে। এই ফসফরটা কি করতে পারে? 280 থেকে 375 ন্যানোমিটারের তরঙ্গ সে শোষণ করতে পারে। শোষণ করে আবার সেই তরঙ্গটাকে কি করে দিবে? বিকিরণ করতে পারবে। সে বিকিরণ করার সময় তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য রাখে কত? 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এখন খেয়াল করো, ফসফর যেটা করতেছে শোষণ করার টাইমে 280 থেকে 375 ন্যানোমিটারের তরঙ্গ সে শোষণ করতেছে। তাইলে 280 থেকে 375 ন্যানোমিটার কার তরঙ্গ দৈর্ঘ্য? এই যে দেখো ইউভি রেঞ্জের মধ্যে পড়ছে। তাইলে ফসফর ইউভি তরঙ্গটা শোষণ করতে পারে। তাহলে সে ইউভি তরঙ্গটা শোষণ করলো, তরঙ্গটাকে সে বিকিরণ করলো। বিকিরণ করার টাইমে সেই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য বানায় দেয় কত? 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। এখন 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যদি তরঙ্গটা বের করে দেয়, সেটা অবশ্যই কোনো একটা বর্ণ দেখাবে। কারণ 380 থেকে 700 ন্যানোমিটার কি? দৃশ্যমান আলোর রেঞ্জ। তাহলে যদি ধরো একটা তরঙ্গ সে শোষণ করলো 300 ন্যানোমিটারের, তাহলে সে ইউভি তরঙ্গটা শোষণ করলো। ফসফর ইউভি তরঙ্গটা শোষণ করলো। তারপর তরঙ্গটা বের করলো কত? ধরো 400 ন্যানোমিটারের। তাইলে ওই তরঙ্গটার তরঙ্গ মানে বর্ণটা হবে কি? বেগুনি হবে। আবার ধরো সে 300 ন্যানোমিটারের তরঙ্গটা শোষণ করলো। শোষণ করে বিকিরণ করলো কততে? ধরো 760 ন্যানোমিটারে বিকিরণ করলো। তখন সেটা আমরা দেখতে পাবো, সেটার রং হবে লাল। তোমাদের এই তরঙ্গগুলোর রেঞ্জ গুলো তোমাদের জানতে হবে। 380 থেকে মানে 420, 380 থেকে মনে হয় 420 তোমরা কি দেখতে পাও? আহ ইয়াটা মানে বেগুনি দেখতে পাও, তারপর কি আসমানি, তারপর কি ব্লু, এরকম ইয়াগুলো দেখতে পাও আর কি। তাহলে এটাই হলো কাহিনী। তোমাদের আহ
এই যে নোটের মধ্যে যে ফসফরগুলা থাকে, ঠিক আছে? ফসফরগুলা ফসফরগুলা কি করে, যখন তুমি নোটের মধ্যে ইউভি ফেলো, একটা লাইট ফেললে কিন্তু দেখা যায়। তুমি নোটের মধ্যে ইউভি রশ্মি ফেললা, তাহলে কি করবে, ফসফরের যে ইলেকট্রন গুলো আছে সেই ইউভি রশ্মি থেকে কি করবে, এনার্জি গুলো গ্রহণ করবে। এবং সেটা ইউভির তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কত হতে হবে, 280 230 থেকে 375 ন্যানোমিটারের মধ্যে হইতে হবে। ঠিক আছে? তো ইউভিতে সে শোষণ করলো, শোষণ করলে ইলেকট্রনটা কি হইলো, মানে ফসফরের ইলেকট্রনটা উপরের শক্তি স্তরে চলে গেছে। তারপর কি ইলেকট্রনটা এই এনার্জিগুলো বিকিরণ করে দিবে। বিকিরণ করার সময় সেই এনার্জিটা তরঙ্গ দৈর্ঘ্য রাখে কত, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। মানে মোটামুটি 425 বা 430 ন্যানোমিটারের এনার্জি সে বিকিরণ করে। সেই বর্ণটা কি তখন নীল হয়ে যায়। এজন্য আমরা কি তখন কি ওই যে দাগগুলো আছে, দাগগুলা জ্বলজ্বল করে ওঠে, নীল কালারের মনে হবে। তুমি ইউভি ফেলার পর সেগুলাকে কি হবে, নীল কালারের মনে হবে। ঠিক আছে, নীল কালারের মনে হবে, তখন এই দাগগুলাকে নীল কালারের মনে হবে আর কি। এইভাবে তোমার ইউভি ইয়াটা করে, ফসফর ইউভি থেকে ইউভি তরঙ্গ শোষণ করে বিকিরণ করার সময় সেটাকে 380 থেকে 780 ন্যানোমিটার বানায় দেয়। এই জন্য আমরা সেটাকে একটা বর্ণ আকারে দেখতে পাই, তখন দাগগুলা মনে হবে যে জল জল করে উঠছে। এইভাবে তোমার জাল পাসপোর্ট শনাক্ত করা হয়। ঠিক আছে? তো এই যে তোমার ইউভি তৈরিতে কিভাবে, মানে ফসফরটা কি কি জিনিস দিয়ে ইয়া করা হয়, যেমন তোমার এই যে কিছু বিদঘুটে কিছু নাম আছে, যে ইউটেরিয়াম অক্সাইড, ইউটেরিয়াম আয়ন, এইগুলা দিয়ে লাল বর্ণ, মানে তুমি তখন নোটের মধ্যে যদি ইউভি ফেলো তাহলে লাল বর্ণ দেখতে পাবে। মানে সে কি করে, লাল বর্ণ দেখা মানে কি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 740 থেকে 780 ন্যানোমিটার। ধরো তুমি একটা ইউভি ফেলছো 300 ন্যানোমিটারে, তখন এই যে ফসফরটা ওয়াই টু Y2O3 ফসফরটা কি করবে, 300 ন্যানোমিটারের ইউভিটা শোষণ করবে। বিকিরণ করার টাইমে সেটা কি করে দেয়, 760 থেকে 770 ন্যানোমিটারের তরঙ্গ সে বিকিরণ করে। এই জন্য সেটাকে আমরা কি করি, লাল দেখি। ঠিক আছে? আরেকটা আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, আরেকটা আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং টার্টারিয়াম আয়ন। এটা সবুজ বর্ণ বিকিরণ করে। সবুজের মোটামুটি 620 থেকে 600 এরকম হয়, আমি জানি না। ধরো তুমি ইউভি ফেলছো 300 ন্যানোমিটারের, এই যে যেই ইয়াটা আছে, যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যে ফসফরটা আছে, সে 300 ন্যানোমিটারের ইউভিটা শোষণ করে এবং বিকিরণ করার টাইমে সেটা তরঙ্গ দৈর্ঘ্য বানায় দেয় কত, 620 থেকে ধরো 640। এই জন্য এটাকে আমরা কি দেখতে পাই, সবুজ দেখতে পাই। আর বাংলাদেশে যেটা ইউজ করা হয় নীল বর্ণেরটা, যেটা হলো তোমার কি, এই যে দেখো বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ইউপেরিয়াম আয়ন আছে সাথে। এটা কি করে, ধরো 300 ন্যানোমিটারের তুমি একটা একটা 300 ন্যানোমিটারের ধরো তুমি কি ইয়া করলা, আহ, একটা ইউভি তুমি 300 ন্যানোমিটারের ইউভি তুমি ফেললা, এটা এটা কি করলো, গ্রহণ করলো। আচ্ছা কার ভিডিও, ঠিক আছে, 300 ন্যানোমিটার ধরে ইউভি ফেললা, বা 300 320ও, কিন্তু আমরা জানি 275 থেকে 230 থেকে 375 পর্যন্ত হয়, সমস্যা নেই। সেটা দিলা তুমি, সেটা কি করলো, সে গ্রহণ করলো এবং সেটাকে বিকিরণ করার টাইমে কত বানায় দিল, নীল। আর নীল হয় মেবি 420 430। তখন সেই তরঙ্গটা 420 বা 430 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বানায় দিল। তাহলে তোমার কি হলো, তুমি পাইলে নীল বর্ণের কিছু আবছা কিছু দাগ দেখা যায়, মনে হবে যে কিছু গোল কৃমি এখানে আছে, এরকম দেখা যায়। ইউভি লাইট গুলা পাওয়া যায়, 50 টাকা করে পাওয়া যায় বাজারে। তো ওইগুলা তুমি ওখান থেকে দেখে নিতে পারলা। ঠিক আছে, এই গেল আমাদের জাল পাসপোর্ট শনাক্ত। এটা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো সময়নীয় প্রভাব।
বা সম-আয়নীয় প্রভাব জিনিসটা আসলে কি বা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখব। ঠিক আছে? সম-আয়নীয় প্রভাব দ্রাব্যতার উপর, দ্রাব্যতা। আচ্ছা, ওকে, খেয়াল করো, আমরা যখন একটা ধরো এবি একটা স্বল্প দ্রবণীয় লবণ, ঠিক আছে? এবি একটা লবণ বাট স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয় মানে সহজে দ্রবীভূত হইতে চাইতেছে না, মানে অত ভালো দ্রবীভূত হয় না, কিছুটা দ্রবীভূত হয় তারপর আর খবর নাই। তোমরা সোডিয়াম ক্লোরাইড তো অনেক ভালো দ্রবণীয়, বাট ওইরকম না। তো স্বল্প দ্রবণীয় একটা লবণ, সেটাকে ধরো তুমি পানিতে, যে এই পাত্রে ধরো শুধু পানি আছে, পানি বাদে কিচ্ছু নাই, শুধু পানি আছে। তো তুমি কি করলা, পানিতে এবি লবণটা ফালাইলা। ওকে, ওকে, তাহলে এবি লবণের, ধরো এবি লবণের দ্রাব্যতা ছিল এস, এস ছিল তার দ্রাব্যতা। এস দ্রাব্যতা মানে কি, তার মোল পার লিটার ও এস। আমরা জানি দ্রাব্যতা ইকুয়ালস টু কি, মোল পার লিটার। তাহলে তুমি এস মোল এবি তুমি এখানে ফেলছো, তাহলে সেটা দ্রবীভূত হবে। তাহলে আমরা জানি এসমল এবি থেকে তোমার এসমল এ এবং এসমল বি উৎপন্ন হয়। এখানে যদি এসমল না চিন্তা করো, এক মোল এবি থেকে তোমার কি উৎপন্ন হইতেছে, এক মোল এ, এক মোল কি, বি। তাহলে তুমি এস মোল পার লিটার এবি নিছো, তাহলে তোমার এ উৎপন্ন হবে কি, এস মোল পার লিটার, বি উৎপন্ন হবে কি, এস মোল পার লিটার। সহজ ভাষায় বলতে গেলে তুমি লবণের দ্রাব্যতা যদি এস নাও, তাহলে তার আয়নগুলোর দ্রাব্যতা হবে কি, এস। যদি সামনে পিছে কোনো মোল সংখ্যা থাকে তখন সেটা লাগাই নিতে হয়, আমরা ম্যাথের ক্ষেত্রে দেখবো আর কি। ওকে, তো নরমালি সে দ্রাব্যতা, এ এর দ্রাব্যতা এস, বি এর দ্রাব্যতা এস। তাহলে আমরা যদি দ্রাব্যতা গুণফলটা বের করতে চাই, তাহলে কে এস পি ইকুয়ালস টু জানি কি, আমাদের আয়নগুলার সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল। তাহলে এ আয়ন এবং বি আয়নের ঘনমাত্রার গুণফলটাকে আমরা কি বলবো, এ বি এর দ্রাব্যতা গুণফল। এ আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা কি, এ আয়নের ঘনমাত্রা দ্রাব্যতা কিন্তু সেম জিনিস। দ্রাব্য ঘনমাত্রা বা দ্রাব্যতা কি, এস, এই যে এস। বি আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা কি, এস। তাহলে এস ইন্টু এস বা এস স্কোয়ার। আমরা নর্মালি এটা পাইলাম, এটা হলো নর্মাল দ্রবণের ক্ষেত্রে, একদম নর্মাল কেসে, মানে কোনো ইয়া নাই এখানে, এখানে কোনো অন্য কোনো কিছু নেই। এখন খেয়াল করো, এখন তো আমরা পানিতে, শুধুমাত্র পানিতে আমরা এটাকে দ্রবীভূত করলাম, পানিতে দ্রবীভূত করলাম, নর্মালি এটা কি হইলো, দ্রবীভূত হইলো। এখন খেয়াল করো, এই স্বল্প দ্রবণীয় এবি লবণটাকে আমরা একটা, এমন একটা দ্রবণে আমরা দ্রবীভূত করব, যেখানে পানিতে আগে থেকে অন্য একটা লবণ মিশ্রিত ছিল, যে লবণটার নাম কি, এ কিউ। এবং এ কিউ লবণটা খুবই ভালো দ্রবণীয় একটা লবণ। এখন এবি এখানে কি সমানভাবে দ্রবীভূত হইতে পারবে আগের মতো, সেটাই আমাদের কোশ্চেন। এ কিউ লবণটা তো এখানে ছিল আগে থেকে, এখন এবি লবণটাকে একদম আগের মতো সমানভাবে দ্রবীভূত হইতে পারবে কিনা সেটাই আমরা দেখব। ঠিক আছে, এখন এখানেই সমায়নীয় প্রভাবটা হবে, খেয়াল করো। এ কিউ লবণে দেখো, এবি লবণে দুইটা আয়ন, একটা এ প্লাস আর একটা কি, বি মাইনাস। এ কিউ লবণে দুইটা আয়ন, একটা এ প্লাস আর একটা কি, কিউ মাইনাস। এখন খেয়াল করো, এবি লবণে একটা আয়ন আছে এ প্লাস, এ কিউ লবণে একটা আয়ন আছে কি, এ প্লাস। এখন এ কিউ একটা কি, খুবই ভালো দ্রবণীয় একটা লবণ, আর এ বি একটা কি, স্বল্প দ্রবণীয় একটা লবণ। সুতরাং এ কিউ এর পাওয়ার বেশি। এ কিউ এর পাওয়ার বেশি মানে কি, এ কিউ এর মধ্যে যে আয়নগুলো আছে সে আয়নগুলোর পাওয়ারও বেশি। এখন খেয়াল করো, সে আয়নগুলোর পাওয়ার বেশি। এ কিউ লবণে কি আছে, এ প্লাস আয়ন আছে, এ বি লবণেও এ প্লাস আয়ন আছে। এখন এ কিউ লবণের এ প্লাস আয়ন অবশ্যই এ বি লবণের এ প্লাস আয়ন থেকে অনেক বেশি শক্তিশালী হবে, কারণ এটা কি, অনেক ভালো দ্রবণীয় একটা লবণ, এটার পরিমাণও বেশি। তাহলে কি করবে, এই এ কিউ লবণের এ প্লাস আয়নটা এ বি লবণের এ প্লাস আয়ন সৃষ্টি হতে বাধা দিবে। বাধা দেওয়ার কারণে এ বি লবণের দ্রাব্যতাটা কি হয়ে যাবে, কিছুটা কমে যাবে। ঠিক আছে, তাইলে এই যে দেখো, আয়ন কিন্তু একই আয়ন, এখানেও এ প্লাস আয়ন আছে, এ বি লবণেও এ প্লাস আয়ন আছে, দুইটার আয়ন কিন্তু সেম, সম আয়ন। ওকে, এই সমায়নের কারণে মানে তীব্র দ্রবণীয় লবণের সমায়নটা স্বল্প দ্রবণীয় লবণের সমায়নকে সৃষ্টি হতে বাধা দেয়, যার কারণে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা আরো কমে যায়। এটা হলো, মানে যদি বেসিক্যালি ব্যাখ্যা করো, এ কিউ এর এ প্লাস লবণটা আর এ বি এর এ প্লাস লবণটা একই হওয়ার কারণে তাদেরকে বলা হয় সমায়নীয় প্রভাব। আর এই সমায়নীয় প্রভাবের কারণে দেখো, এই স্বল্প মানে তীব্র দ্রবণীয় লবণের এ প্লাস আয়নটা স্বল্প দ্রবণীয় এ প্লাস এবি লবণের এ প্লাস আয়নকে
সৃষ্টি হতে বাধা দেয়, যার কারণে তার দ্রাব্যতা কি হয়ে যায়, কমে যায়। এটাকেই বলা হয় সমায়নীয় প্রভাব। এটা কিভাবে প্রভাব করে, ধরলাম এ কিউ প্লাস, মানে এ কিউ লবণের এ প্লাস যে আয়নটা আছে সেটা দ্রাব্যতা হলো এক্স, আর এ বি যেহেতু এখানে দ্রবীভূত হয়েছে তার দ্রাব্যতা কমে গেছে, তাহলে তার দ্রাব্যতা এখন আগের মতো এস আর নাই, তাহলে নতুন দ্রাব্যতা ধরলাম এস ওয়ান। নতুন দ্রাব্যতা কি ধরলাম, এস ওয়ান। তাহলে এ বি এর দেখো নতুন ভাবে আমি লিখে দিছি, এ বি আয়ন পাইছি কি এ প্লাস বি মাইনাস, এ বি এর নতুন দ্রাব্যতা কি এস ওয়ান, এই জন্য এ প্লাস এর দ্রাব্যতাও কি এস ওয়ান, বি মাইনাস এর দ্রাব্যতাও কি এস ওয়ান। এখন আমরা জানি এ বি এর দ্রাব্যতা গুণফল যদি বের করো, এ বি এর দ্রাব্যতা গুণফল কি হবে, এ প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু কি বি মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন বি মাইনাস আয়নের ঘনমাত্রা দেখো এস ওয়ান, একদম ক্লিয়ারলি লিখে দিছি আমি এখানে এস ওয়ান। আর এ প্লাস আয়নের ঘনমাত্রা কি হবে দেখো, এখন এ প্লাস আয়নের ঘনমাত্রা এখান থেকে বোঝা যায় কি হবে, এ প্লাস কিন্তু দুইটা, সুতরাং দুইটার ঘনমাত্রাই এখানে কি করতে হবে, যোগ করতে হবে। এ বি এর যে এ প্লাস আয়ন ছিল সেটার ঘনমাত্রাও আছে, আবার এ কিউ এর যে আয়ন আছে সেটার এ প্লাস আয়নের ঘনমাত্রাও যোগ করতে হবে, তাহলে দুইটার যোগফলই হবে এ প্লাস আয়নের মোট ঘনমাত্রা। মানে এখানে কি কি এ প্লাস আছে, এ প্লাস আয়ন কি আছে, সব যদি 3-4টা থাকে সবার এ প্লাস আয়নের ঘনমাত্রার যোগফলটাই হবে কি আসল এ প্লাস আয়নের ঘনমাত্রাটা হবে। তাহলে যেহেতু এ কিউ এর এ প্লাস এর ঘনমাত্রা কি এক্স, আর এ বি এর এ প্লাস এর ঘনমাত্রা কি এস ওয়ান, তাহলে এ প্লাস আয়নের আসল ঘনমাত্রাটা হবে এস ওয়ান প্লাস এক্স। তাহলে এটা থেকে আমরা যোগ, মানে এটা কি এ প্লাস এর ঘনমাত্রা আর এটা কি বি মাইনাস এর ঘনমাত্রা, তাহলে এই দুইটা গুণফলটাই হবে কি এ বি এর নতুন দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, বা নতুন সূত্র দ্রাব্যতা গুণফল বের করার। ওকে, তাহলে আমরা দেখি কিছু ম্যাথ দেখি, ম্যাথ দেখলে এগুলো ক্লিয়ার হবে না, এগুলো ক্লিয়ার হবে না। তাহলে দেখো আমরা আবার দ্রাব্যতা গুণফলে এখানে কিছু ম্যাথ আছে, দুইটা মিলেই ম্যাথ আছে, আমরা এই ম্যাথগুলো এখন একটু খেয়াল করো, দেখবো আমরা। ওকে, এখানে ম্যাথটা ভালো মতো পড়ো, আমরা ম্যাথগুলা একটা একটা করে দেখি কি কি আছে এখানে। 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল হলো এত। এই ম্যাথগুলো করছো তোমরা, এখানে জাস্ট একটা নতুন ম্যাথ আছে, মানে সমায়নীয় প্রভাবের ম্যাথ আছে, ওইটাতে আমি দেখাই দিব। বলছি যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত, KSP = 1.7 × 10⁻10। ওই সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 0.1 m সোডিয়াম ক্লোরাইড যোগ করা হলো। ঠিক আছে, তো বলছে যে 25°C তাপমাত্রায় পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আর মিশ্র দ্রবণে সিলভার ক্লোরাইডের হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা নির্ণয় করো। আচ্ছা, একটু বুঝাই দিই, ম্যাথটা একটু কমপ্লিকেটেড হইলো, এই একটা ম্যাথ বুঝলে বাকি ম্যাথগুলো এমনিই পারবা। সিলভার ক্লোরাইড একটা লবণ আছে, আগের চিত্রের মতো। ধরো শুধু পানি আছে, এক মিনিট। ধরো একটা দ্রবণে শুধু পানি আছে, ঠিক আছে, একটা দ্রবণে শুধু পানি আছে, সেই পানিতে আমি সিলভার ক্লোরাইড মিশাইলাম, তাহলে সিলভার ক্লোরাইড নরমালি দ্রবীভূত হবে, সেখানে তার দ্রাব্যতাটা বের করতে বলছে, সেখানে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি এমন একটা দ্রবণে সিলভার ক্লোরাইডকে দ্রবীভূত করব যেখানে আগে থেকে 0.1 m সোডিয়াম ক্লোরাইড ছিল, মানে দুইটা অবস্থায়, একটা হলো নরমাল পানিতে তাকে দ্রবীভূত করব, আর একটা হলো মিশ্র দ্রবণে তাকে দ্রবীভূত করব। এখন আমরা জানি নরমাল পানিতে দ্রবীভূত করলে তার নরমালি দ্রবীভূত হবে সে, আর মিশ্র দ্রবণে দেখতে হবে যে যদি কোনো সমায়ন থাকে তাইলে তার দ্রাব্যতাটা কি হয়ে যাবে, কমে যাবে, কারণ সোডিয়াম ক্লোরাইডটা কি খুবই ভালো দ্রবণীয় একটা লবণ, আর সিলভার ক্লোরাইড কি স্বল্প দ্রবণীয় লবণ। তো আমরা দেখি নরমাল অঙ্কটা আগে করি, যে পানিতে দ্রবীভূত হয়েছে, এখানে কোনো সোডিয়াম ক্লোরাইড কিচ্ছু আসবে না, শুধু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে 1.7 × 10⁻10। এখানে তার দ্রাব্যতাটা বের করতে বলছে। এটা নরমালি আমরা দেখি কি কি আছে, এই যে দেখো সিলভার ক্লোরাইডের যদি পানিতে দ্রবীভূত করো তার দুইটা আয়ন দিবে, সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস। তো আমরা ধরে নিলাম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস, তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যেহেতু এস, তার আয়নগুলোর দ্রাব্যতা হবে কি এস, তাহলে সিলভার প্লাসের দ্রাব্যতা এস
ক্লোরাইডের দ্রাব্যতাও কি হবে এস। ওকে, তাহলে তার দ্রাব্যতা গুণফলটা কি হবে? সিলভার প্লাসের দ্রাব্যতা ইনটু ক্লোরাইডের দ্রাব্যতা। এই যে দেখো এখানে লেখা আছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল ইকুয়ালস টু কত? সিলভার প্লাসের দ্রাব্যতা ইনটু কি ক্লোরাইডের দ্রাব্যতা। তাহলে সিলভার প্লাসের দ্রাব্যতা কত? এস। আর ক্লোরাইডের দ্রাব্যতা কত পাইলে তোমরা? এস। তাহলে কত হবে? এস ইনটু এস, এস স্কয়ার। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল আসলো কত? এস স্কয়ার। এখন প্রশ্ন মতে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান তো দেওয়াই আছে কেএসপি এর ভ্যালু। তাহলে এখানে কেএসপি এর জায়গায় আমরা কি বসাই দিব? 1.7 ইনটু 10 ইনভার্স 10। তাহলে এস স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 1.7 ইনটু 10 ইনভার্স কত হবে? 10। কারণ কেএসপি এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিছি। তাহলে এখান থেকে এস স্কয়ার ইকুয়ালস টু কত? 1.7 ইনটু 10 ইনভার্স 10। তারপর আমরা রুট করে এস এর ভ্যালুটা পেয়ে গেলাম। কত আসলো? 1.3 ইনটু 10 ইনভার্স 5। তাহলে তার নরমালি মানে পানিতে তার দ্রাব্যতা পেয়ে গেলাম 1.3 ইনটু 10 ইনভার্স কত পেলাম? 5 পেলাম। এটা নরমালি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন পানিতে দ্রবীভূত না করে যদি এমন একটা দ্রবণে সিলভার ক্লোরাইডকে মিশাইলাম যেখানে আগে থেকে 0.1 এম সোডিয়াম ক্লোরাইড আছে, সেখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কিরকম হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখন। ঠিক আছে, তো দেখি আমরা এটা কিরকম হয়। দেখো এই যে এখানে ম্যাথটা করা আছে, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা এই যে ম্যাথটা এখানে করা আছে, এত কঠিন ম্যাথ না, এগুলা আসে পরীক্ষায় আসে। মিশ্র দ্রবণে সিলভার ক্লোরাইডের হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা এখন হ্রাস পায় কিনা সেটা আগে দেখে। ধরো আগে থেকে দ্রবণে কি ছিল? সোডিয়াম ক্লোরাইড ছিল, বা পরে মেশানো হয়েছে একই, এটাতে কোনো সমস্যা নেই। আগে পরে মেশানো সমস্যা নেই, কারণ সমায়নে থাকলেই হবে। ঠিক আছে, তো দেখো ধরো সোডিয়াম ক্লোরাইড আগে থেকে ছিল। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের দুইটা আয়ন দেয়, একটা সোডিয়াম প্লাস আর একটা ক্লোরাইড। ওকে, গেল। আর এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, আর আমরা জানি ঘনমাত্রা বা দ্রাব্যতা কত ছিল? দ্রাব্যতা একই জিনিস। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বা ঘনমাত্রা 0.1 এম, এটা দেওয়া আছে। নতুন আমি মিশাইলাম কি? সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডেরও দুইটা আয়ন, একটা সিলভার প্লাস আর একটা ক্লোরাইড মাইনাস। ওকে, তাহলে দেখো সিলভার ক্লোরাইডের নতুন দ্রাব্যতা আমরা ধরলাম কি? S1। যেহেতু তার দ্রাব্যতা হ্রাস পাবে, তাহলে তার সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যেহেতু S1, তার আয়নগুলোর দ্রাব্যতা হবে কি? S1। তাহলে সিলভার প্লাসের দ্রাব্যতাও S1, ক্লোরাইডের দ্রাব্যতাও কি? S1। এখন আমরা দুইটা লবণের মধ্যে মিল খোঁজার চেষ্টা করি। দেখো দুইটার মধ্যে একটা সেম আয়ন আছে, সেম আয়ন আছে। সিলভার ক্লোরাইডেও ক্লোরাইড আয়ন আছে, সোডিয়াম ক্লোরাইডেও কি আছে? ক্লোরাইড আয়ন আছে। তাহলে এই যে দুইটা সেম আয়ন আসলো না, তাহলে আমরা কি পাবো? এখানে সম আয়নীয় একটা কি পাবো? প্রভাব পাবো। ঠিক আছে, সম আয়নীয় একটা প্রভাব পাইলাম আমরা। তাহলে এই জিনিসটাকেই বলবো আমরা সম আয়নীয় প্রভাব। তাহলে এটা আমাদের দ্রাব্যতা গুণফলের উপর কিরকম প্রভাব ফেলে দেখো, খেয়াল করো। এখানে দেখো যখন আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলটা আমরা বের করতে যাব, আমাদের সিলভার প্লাসের দ্রাব্যতাও লাগবে, ক্লোরাইডের দ্রাব্যতা লাগবে। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল আমরা বের করব। তাহলে আমাদের কার কার দ্রাব্যতা লাগবে? সিলভার প্লাসের দ্রাব্যতা লাগবে আর ক্লোরাইডের দ্রাব্যতা লাগবে। এখন দেখি সিলভার প্লাসের দ্রাব্যতা কি? S1। আর ক্লোরাইডের দ্রাব্যতা দেখো কি? S1 ও আছে আবার 0.1 ও আছে। তাহলে দুইটার কি হবে? যোগফল হবে। এই যে এখানে দেখো, খেয়াল করো, দ্রাব্যতা বা ঘনমাত্রা একই কথা। দেখো এই যে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা S1 বা দ্রাব্যতা কি? S1। আর দেখো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা কি দিছি? S1 প্লাস কত? 0.1। তাহলে আমরা দ্রাব্যতা গুণফলটা বের করি। মিশ্র দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কি? সিলভার আয়নের ঘনমাত্রা মাইনাস কি? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, মাইনাস না সরি, গুণ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো এই যে এখান থেকে আমরা কেএসপি এর ভ্যালু কত আমাদের আগেই দেওয়া আছে, 1.7 ইনটু 10 ইনভার্স 10। আর সিলভার প্লাস এর ঘনমাত্রা কত? এই যে দেখো S1। আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দেখো কি হবে? S1 প্লাস কত? 0.1। তাহলে এই ভ্যালুগুলা এই সমীকরণে বসাও। এই যে দেখো কেএসপি এর জায়গায় 1.7 ইনটু 10 ইনভার্স 10 বসাইছে। সিলভার প্লাস এর ঘনমাত্রা কত? S1, এটা বসাইছে। আর ক্লোরাইডের ঘনমাত্রা কত? S1 প্লাস কত? 0.1, এগুলা বসাইছে। এই যে দেখো বসায় এটা পাইলো। ঠিক আছে, এই যে এটা পাইলো। ওকে,
আচ্ছা, এখন একটা একটা মানে একটা অ্যাপ্রক্সিমেশন করছে। অ্যাপ্রক্সিমেশন করা তোমাদের একটু বোঝাই। মানে অনার্স উঠলে এটা অনেক পাবা। সব ম্যাথেই দেখবে অ্যাপ্রক্সিমেশন করছে। অ্যাপ্রক্সিমেশন করা মানে ক্ষুদ্র জিনিসগুলাকে বাদ দিয়ে দেওয়া। যেমন S1 যেহেতু সিলভার ক্লোরাইড স্বল্প দ্রবণীয় লবণ, সুতরাং সে বেশি দ্রবীভূত হইতে পারবে না। খুব কম দ্রবীভূত হবে এই সিলভার প্লাস আয়নটা, যার কারণে তার দ্রাব্যতাও খুব কম হবে। যেহেতু খুব কম দ্রবীভূত হবে, তাহলে S1 এর ভ্যালুটা আসলে খুবই নগণ্য, খুবই নগণ্য S1 এর ভ্যালু। এখন S1 কে যদি স্কোয়ার করা হয়, আমরা জানি নগণ্য কিছুকে স্কোয়ার করলে আরো নগণ্য হয়ে যায়। এই যে দেখো, S1 এর মান খুব ছোট হওয়ায় S1 স্কোয়ার এর মান আরো নগণ্য হয়ে পড়বে। তাইলে দেখো, এই যে 0.1 S1 যেটা আছে সেটা নর্মালি একটা ভ্যালু থাকবে। ধরো S1 এর ভ্যালু খুবই ছোট, আর ধরো 0.1 S1 এর ভ্যালু 100, আর S1 স্কোয়ার এর ভ্যালু ধরো 0.001। তাহলে 100 এর সাথে 0.001 যোগ করলে আসলে তেমন কিছু পরিবর্তন হবে না। তাহলে আমরা S1 স্কোয়ারকে তখন কি বাদ দিয়ে দিতে পারি, মানে তেমন কোনো পরিবর্তন হইতেছে না, তাহলে আমি S1 স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই। এই যে দেখো, S1 স্কোয়ারকে বাদ দিলে আমরা কি পাবো, 0.1 S1 ইকুয়ালস টু কত, 1.7 ইন্টু 10 ইনভার্স 10। এটাকে বাদ দিতে পারলাম কেন, কারণ এটার ভ্যালুটা কি খুবই নগণ্য। আর অ্যাপ্রক্সিমেশনটা আসলে কি, S1 এর ভ্যালুটা ছোট। কেন ছোট, কারণ দেখো স্বল্প দ্রবণীয় লবণ, সুতরাং এটার ভ্যালুটা কি হবে, অনেক ছোট হবে। ঠিক আছে, এর জন্য S1 স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। আমাদের দরকার হলো এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করা মানে কি, S1 এর ভ্যালুটা আমার বের করতে হবে। যেহেতু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে বলছে, আর সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ধরছে কি S1। তুমি এই দ্বিঘাত সমীকরণ থেকে S1 এর ভ্যালুটা বের করতে পারো, তোমাদের ক্যালকুলেটরেই দেখানো আছে। তোমাদের ক্যালকুলেটর আমি একটা ভিডিও করে তোমাদের দেখাই দেবো এটা কিভাবে বের করে, ঠিক আছে। তারপরে যে S1 এর ভ্যালু বের করলো বাদ দিয়ে, তুমি বাদ না দিয়েও বের করতে পারো, দেখবা যে তেমন কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, এই S1 এর ভ্যালু বের করে তারপরে এটা পাইলো। তাহলে দেখো, আগের দ্রাব্যতা কত ছিল, 1.3 ইন্টু 10 ইনভার্স 5। নতুন দ্রাব্যতা দেখো কত পাইছে, 1.7 ইন্টু 10 ইনভার্স 9, অনেক কমে গেছে। আগে 10 ইনভার্স 5 ছিল, এখন 10 ইনভার্স 9, মানে আরো ছোট। ঠিক আছে, তাহলে এরকম আরো যে একটা ম্যাথ আমরা দেখি, এই যেমন AI2, এটার ক্ষেত্রে দেখি আমরা। এই যে দেখো, ওই দ্রবণে কত করলাম আমরা, এই যে AI2 একটা লবণ আছে, সম্পৃক্ত দ্রবণ আছে। তো আমি একটা সবল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সেটাকে যোগ করব 0.1 m সবল তড়িৎ বিশ্লেষ্য। তো সেখানে আমাদের কি হবে, AI2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এটা। আসলে কনক্লুশনে আসি ম্যাথটা, ঠিক আছে। কিরকম কনক্লুশনে আসা যায়, AI2 একটা স্বল্প দ্রবণীয় লবণ, সেটাকে আমি এমন একটা দ্রবণে মিশাবো যেখানে আগে থেকে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, মানে খুব ভালো দ্রবণীয় একটা লবণ ACl2 আছে, যার ঘনমাত্রা কত, 0.1 m। তাহলে সেখানে AI2 এর দ্রাব্যতা কত হবে সেটা বের করতে বলছে। AI2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে কত, 6.3 ইন্টু 10 ইনভার্স কত, 6। তাহলে এটা কিভাবে বের করি, এই যে দেখো, খেয়াল করো, এই যে দেখো, যেহেতু AI2 স্বল্প দ্রবণীয় লবণ, তার দ্রাব্যতা ধরে নিলাম কত, S1। তাহলে AI2 এর দুইটা আয়ন পাই। এই যে দেখো, এখানে A এর যোজনী 2, এজন্য A2 প্লাস হইছে, আর I এর যোজনী কত, 1, I মাইনাস। আর যেহেতু সমতা করতে হবে, এজন্য 2 দেওয়া হয়েছে, এই 2 এরও কাজ আছে। ঠিক আছে, আচ্ছা। এখন সবল যেটা, খুব ভালো দ্রবণীয় যে লবণটা, সেই লবণটার দিকে যাই আমরা। এখানে সেই লবণটা কি, ACl2। ওকে, ACl2 এর দুইটা আয়ন, A2 প্লাস আর 2Cl মাইনাস। ওকে, আচ্ছা। এবার দুইটার মধ্যে এখন দেখো, AI2 কি স্বল্প দ্রবণীয় লবণ, এজন্য A2 প্লাস এর দ্রাব্যতা কত, S1। আর I মাইনাস এর দ্রাব্যতা এখানে কত হবে, S1। আর সামনে যেহেতু 2 আছে, এজন্য এটার দ্রাব্যতা কত হবে, 2S1। I মাইনাস এর দ্রাব্যতাটা কি হবে, 2S1। কেন, কারণ সামনে তার 2 আছে। আর ACl2 এর ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.1 m। তাহলে A2 প্লাস এর দ্রাব্যতাটা কত হবে, 0.1 m, বা ঘনমাত্রা কত হবে, 0.1 m। এখন আমরা AI2 যেটা আছে সেটা দ্রাব্যতা গুণফল বের করতে চাইতেছি। তাহলে AI2 এর দ্রাব্যতা গুণফল বের করতে হলে কি করতে হবে, A2 প্লাস এর দ্রাব্যতা ইনটু কত, I মাইনাস এর দ্রাব্যতা। ঠিক আছে, I মাইনাস এর দ্রাব্যতা তো আমরা কি পাইলাম, 2S1 পাইলাম, কারণ I মাইনাস এখানে সামনে 2 আছে, এর জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। কিন্তু A2 প্লাস এর দ্রাব্যতা দেখো দুইটা আছে,
S1 আছে, আবার কত আছে? 0.1 আছে। তাহলে দুইটাকে যোগ করতে হবে। তাহলে এই যে এখানে দেখো লেখা আছে। A2 প্লাস এর ঘনমাত্রা বা দ্রাব্যতা কত হবে? উপরেরটা S1 আর নিচেরটার যোগফল কত? 0.1। তাহলে কি S1 প্লাস কত? 0.1। আর I মাইনাস এর দ্রাব্যতা কত হবে? 2S1। কারণ 2 সামনে আছে এজন্য 2S1 গুণ করতে হয়েছে। তাহলে দ্রাব্যতা গুণফল বের করি আমরা। AI2 এর দ্রাব্যতা গুণফল কি হবে? A2 প্লাস এর ঘনমাত্রা ইনটু কত? I মাইনাস এর ঘনমাত্রা। এখন খেয়াল করো A2 প্লাস এর ঘনমাত্রা ইনটু I মাইনাস এর ঘনমাত্রা, এটার উপর আবার 2 দিছে। কেন 2 দিছে? আমরা জানি মোল সংখ্যা থাকলে সেটা কি আকারে চলে যায়? পাওয়ার আকারে চলে যায়। এই যে পাওয়ার আকারে চলে গেছে। এবার ভ্যালুগুলা বসাও। A2 প্লাস এর ভ্যালু কত ছিল? S1 প্লাস 0.1। আর I মাইনাস এর ভ্যালু কত ছিল? 2S1। এই যে আমরা এখান থেকে বের করছিলাম 2S1। তাহলে 2S1 আবার উপরে কিন্তু স্কয়ার আছে। তাহলে এটা পাইলাম আমরা। এবার প্রত্যেকটা ভ্যালু বসায় দাও এখানে। দ্রাব্যতা গুণফলের ভ্যালু দেওয়া আছে 6.3 ইনটু 10 ইনভার্স 6। আর S1 প্লাস 0.1 এটাকে একটু গুণফল টুনফল যা করো গুণটুন করে এই যে দেখো লাস্টে এটা আসছে 6.3 ইনটু 10 ইনভার্স 6 ইকুয়ালস টু কত? 4S1 কিউব প্লাস কত? 0.4 S1 স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু S1 এর ভ্যালুটা খুবই নগণ্য, তাইলে আমরা S1 কিউবের ভ্যালুটা বাদ দিতে পারি। কারণ আমরা জানি যেটাকে যতই তুমি ঘন করো, চতুর্মূল করো, সেটার ভ্যালু আরো ছোট হয়ে যায়। ধরো 0.1, এটাকে তুমি স্কয়ার করলে 0.01 হয়ে যাবে, মানে কমে যাবে। আবার যদি ঘন করো তাহলে পরে 0.001 হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তাহলে সবচেয়ে ছোটটা তুমি বাদ দিয়ে দাও। S1 তো এমনিতেই ছোট। S1 ছোট হইলে S1 স্কয়ার এবং S1 কিউবের মধ্যে ছোট হবে কি? S1 কিউবটা ছোট হবে। কারণ আমরা জানি দশমিক সংখ্যাগুলোকে যতই তুমি ঘন করো বা বর্গ করো আরো ছোট হয়ে যাবে। বর্গের তুলনায় ঘন আরো ছোট, চতুর্মূল আরো ছোট, পঞ্চমূল আরো ছোট। তাহলে ছোট কোনটা? S1 কিউবটা ছোট, এটা বাদ দিয়ে দাও। তাহলে কি থাকলো? 0.4 S1 স্কয়ার ইকুয়ালস টু কত? 6.3 ইনটু 10 ইনভার্স 6। এখান থেকে S1 এর ভ্যালু সহজেই কি করা যাবে? বের করা যাবে। তাহলে দ্রাব্যতা এটা পাইলাম। তাহলে সমায়নীয় প্রভাব বলতে আসলে আমরা এগুলোই বুঝি। নরমালি একটা ম্যাথ দেবে এরকম, তোমাকে এইভাবে নতুন দ্রবণে তার দ্রাব্যতাটা বের করতে বলবে। মানে পানিতে একবার দ্রাব্যতা বের করতে বলবে, যেটা আগে নরমাল প্রসেসে তোমরা পাবা। আর তোমাদের আহ, নতুন লবণে তার দ্রাব্যতাটা কি করতে বলবে? বের করতে বলবে। তাহলে এইভাবেই তোমার সমায়নীয় প্রভাবটা এই আলোচনা করে তোমরা ম্যাথ গুলা দেখো, ম্যাথ গুলাতে প্রবলেম হইলে আমাকে বইলো। এই হইলো তোমাদের দুইটা টপিক।